আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করব আজ জুলাই আন্দোলনের, বিশেষ করে আবু সাঈদের আত্মত্যাগের ১ বছর। আবার একই দিনে আজ দিনভর প্রায় রণক্ষেত্রের মতো পরিস্থিতি ছিল গোপালগঞ্জে। এসব বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনার চেষ্টা করব এবং এই আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে ৩ জন অতিথি উপস্থিত হয়েছেন। তাদের সাথে আমরা একটু শুরুতেই পরিচিত হইনি। ডান দিক থেকে শুরু করছি, জনাব আলতাফ পারভেজ, গবেষক ও লেখক, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। রয়েছেন জনাব শামসুল আলম লিটন, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও শিক্ষাবিদ, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব আরমান হোসেন, কেন্দ্রীয় সংগঠক এনসিপি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং আমরা স্টুডিওর বাইরে থেকে খুলনা থেকে যুক্ত হবেন নাসিরউদ্দিন পাটোয়ারি, মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি। আশা করি কিছুক্ষণের মধ্যে আমরা তাকে পাবো। এবং আমাদের সাথে আরও যুক্ত হবেন গোপালগঞ্জ থেকে আমাদের সহকর্মী আবদুল্লাহ তুহিন, হোম অ্যাফেয়ার্স এডিটর, যমুনা টেলিভিশন। আপনাদের দুজনকেও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় ফিরব। যদি আমরা একটু তুহিন ভাইকে পাই, আমরা একটু সেখান থেকে আমরা একটু পরে আমরা একটু যেতে চাই। আমরা আগে স্টুডিও থেকে আমরা শুরু করি। আমরা আশা করছি গোপালগঞ্জের পরিস্থিতিটাও আমরা এর ফাঁকে জানতে পারবো। শুরুতে একটু আলতাফ পারভেজ, একটু আপনার কাছ থেকে শুরু করি, যেটি আজকে সবশেষ অবস্থা যে কারফিউ জারি হলো এবং সরকারিভাবে ঘোষণা। কারফিউ মানেও আসলে তাই যে জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে যেন কেউ বের না হয়। ১ বছর পরে এসে এইরকমের একটি পরিস্থিতি কেন হতে হলো আসলে আপনি কিভাবে দেখছেন? এটা তো আজকে আমি বলবো একটা দুর্ভাগ্যের দিন। দেখুন, 2024-এর 16 জুলাই কয়েকজন মায়ের বুক খালি হয়েছে। আমরা আজকে সেই দিন স্মরণ করছি, আবার আজকেও কয়েকজন মায়ের বুক খালি হয়ে গেল। তাহলে আমরা 24-এর 16 জুলাই থেকে কি শিখলাম? কিছুই শিখলাম না। 24-এর শিক্ষা ছিল যে আর যেন রাজপথে এইভাবে মানুষের মৃত্যু না হয়, কিন্তু আবারও সেটা হলো। এটা আমার তো মনে হলো আজকের গোপালগঞ্জে যা হলো, এটা যেন আমরা সবাই মিলে সহিংসতাকে হতে দিলাম। দেখুন, আমি একটা ব্যক্তিগত উদাহরণ দিই আপনাকে, যে আমি 1990-এর ছাত্র আন্দোলনের একজন কর্মী ছিলাম। তো 1990-এর 6 ডিসেম্বর এরশাদের পতন ঘটলো। আমরা ক্যাম্পাসে আনন্দ করলাম, তৃপ্তি পেলাম। বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক সরকার হলো। 90 দিনের ভিতর একটা অসাধারণ নির্বাচন হলো, জেনারেল এরশাদ 5 আসনে বিজয়ী হলো। তা আমরা অবাক হলাম, দুঃখও পেলাম। কিন্তু পরের নির্বাচনে এরশাদ সাহেব জিতলেন। পরে আমরা শিখলাম যে এটা একটা বহুত্ববাদী দেশ। আমরা ক্যাম্পাসে যেভাবে একটা অবৈধ ক্ষমতা দখলের বিরুদ্ধে আন্দোলন করেছি, রংপুরের মানুষ সেভাবে ভাবেনি। আমরাও তাদের যে বোঝাতে পারিনি। কিন্তু এখন জোর করে তো আমরা রংপুরের মানুষকে এরশাদের বিরুদ্ধে ভোট দেওয়াতে পারবো না। এটা আমি বলছি এই কারণে, যখন 24-এ গণঅভ্যুত্থান হলো, গণঅভ্যুত্থানের পর আপনার মনে আছে হয়তো, খুলনা, গোপালগঞ্জ কয়েকটা জায়গায় কিন্তু বিগত সরকারের পক্ষে সমাবেশ হয়েছিল। এর মানে হলো ওইখানে গণঅভ্যুত্থান, বর্তমান সরকার, আগের সরকার নিয়ে একটা ভিন্ন মত আছে, এটা আমরা জানতাম। এখন এনসিপি ওইখানে যে জনসভা করতে গেল, এনসিপি তো যে কোনো জায়গায় জনসভা করার অধিকার আছে। বাংলাদেশের যে কোনো দলের যে কোনো জেলায় জনসভা করার অধিকার আছে। কিন্তু কোথাও জনসভা, আমি একটা রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে গেলে যদি সহিংসতার সম্ভাবনা থাকে, তাহলে একটা রাজনৈতিক দলের ভিন্ন একটা ভাবনার ব্যাপার আছে, দায় দায়িত্বের ব্যাপার আছে। এনসিপি গোপালগঞ্জে গেলে যে সহিংসতা হবে, এটা গতকাল তো বাংলাদেশের কিশোর কিশোরীরাও জানতো। তো সেক্ষেত্রে এনসিপি তারপরও কর্মসূচিটা এগিয়ে গেল, এবং এগিয়ে যাওয়ার পর কয়েকজন মায়ের বুক খালি হলো। এই ঘটনায় এনসিপিরও দায়িত্ব আছে। এই ঘটনার অপর দুই পক্ষ হলো সরকার এবং গোপালগঞ্জের মানুষ। আমি সরকারের ভূমিকার সম্পর্কে বলি। দেখুন, গোপালগঞ্জ বা আশেপাশের এলাকায় যে সামাজিক মত, রাজনৈতিক মতের ভিন্নতা আছে, এটা তো সরকারের বিভিন্ন এজেন্সির অজানা থাকার কথা নয়। এনসিপি যখন জনসভা বা পদযাত্রার ঘোষণা দিল, সরকারি সেই এজেন্সিগুলো নিশ্চয়ই সরকারকে অবহিত করেছে। তো সেরকম একটা অবস্থায় যখন সহিংসতার সম্ভাবনা সম্পর্কে পুরো দেশের মানুষ জানে, সরকার একটা দলকে পাহারা দিয়ে তো সেখানে জনসভা অনুষ্ঠানের চেয়ে 2 দলকে দূরে রেখে সেখানে 144 দ্বারা জারি করতে পারতো। সরকার বিকালে সেটা করলো, কিন্তু সেটা যদি সকালেই করা হতো তাহলে কিন্তু এই সহিংসতা হয় না।
আর গোপালগঞ্জের কথা আমি বলতে পারি, আমি মনে করি না যে একটা জেলার সব মানুষ একটা আদর্শ পোষণ করে, কিন্তু গোপালগঞ্জের মানুষ যারা আজকে পুলিশের গাড়ি ভাঙচুর করলেন, যারা টিএনওর গাড়ি ভাঙচুর করলেন, এটা তো একটা সন্ত্রাসী কাজ হলো। এবং বাংলাদেশের বাইরে নয়, গোপালগঞ্জ, বাংলাদেশে একটা রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। গোপালগঞ্জের কোনো মানুষ যদি এটা ভিন্নমত পোষণ করেন, তাকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে, তাকেও অহিংস রাজনৈতিক কর্মসূচি পালন করতে হবে। আমি আপনার কাছে আবারও ফিরবো, আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে। তার আগে কিন্তু আমরা খুলনায় যেতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নাসির উদ্দিন পাটোয়ারি, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। একটু জানতে চাইছি, আপনাদের যে জুলাই পদযাত্রা, সারা জেলায় আপনাদের এই কর্মসূচি রয়েছে, হুট করে সেটি মার্চ টু গোপালগঞ্জ নামে যে কর্মসূচি ঘোষণা করা হলো, এটি কি আসলে এক ধরনের নতুন কিছু বার্তা আপনারা দিতে চাইছিলেন? আপনারা সক্ষমতা প্রমাণ করতে চাইছিলেন কিনা? কিংবা যেটি একটু আগে আলতাফ পারভেজ বলছিলেন যে এখানে এই পরিস্থিতি হতে পারে, এটি তো সবাই আসলে দেশের অনুমান করছিল, তাহলে আপনারাও কি এর কিছুটা আপনাদের উপরও দায় বর্তায় কিনা এই যে সহিংসতা হলো? নাসির উদ্দিন পাটোয়ারি। দেখুন, আলতাফ ভাই শুরুতে যেটা বলছিল যে আমরা পদযাত্রাটা অনেক আগে আমরা ঘোষণা করেছিলাম, এবং সেখানে সরকারের সব জায়গাতে এটার কনসার্নে দেওয়া ছিল, মিডিয়াতে এটা জেনেছিল, দেশবাসীও জেনেছিল, এবং আমরা প্রত্যেকটা পদযাত্রা একের পর একটা করতেছিলাম। অর্থাৎ একটা জেলা থেকে আমরা কিন্তু আরেকটা জায়গায় মার্চ করতেছিলাম। তো সেখানে আমরা গোপালগঞ্জে মার্চ টু পদযাত্রা দিয়েছি এই জন্যই, যাতে পার্শ্ববর্তী জায়গা থেকে যারা আছে সবাই যাতে অংশগ্রহণ করতে পারে, এবং আমরা বলেছিলাম যে আমরা একটি পথসভা করব এবং সেখানে হলো আমরা পদযাত্রা করব। তো এই জায়গা থেকে আমাদের এটা স্পষ্টত ছিল। কিন্তু যদি আমরা এটা করতাম যে ঢাকা থেকে আমরা গোপালগঞ্জের উদ্দেশ্যে হুট করে কোনো কিছু মার্চ টু গোপালগঞ্জ দিতাম, সেটা হয়তো বা কোনো একটা কনফিউশন ক্রিয়েট করতে পারতো। তো এটা সব কিছুতেই স্পষ্টত ছিল, কিন্তু আমরা গিয়ে যেটা সম্মুখীন হলাম সেটা আজকে দেশবাসী পর্যবেক্ষণ করেছে, এবং আপনারাও সেটা পর্যবেক্ষণ করেছেন কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি এবং এখনো যাচ্ছি। যেটি আসলে জানতে চাচ্ছিলাম যে এই কর্মসূচির যে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন আপনারা হতে পারেন, সেটি তো সবাই অনুমান করছিল। আপনারা কি এরকমটা অনুমান করেননি? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছে, সেটি আপনাদের নেতারা বলছে। আপনাদের জায়গা থেকে কি যথেষ্ট প্রস্তুতি ছিল? দেখেন রাসেল ভাই, আমি আপনার কথাটা ক্লিয়ার শুনতে পাই না। শুনতে পেয়েছি সেটা হলো আইন শৃঙ্খলা বাহিনীর ক্লিয়ারেন্স, এমন একটি কথা শুনতে পেয়েছি। আপনি যদি কোশ্চেনটা রিপিট করতেন এটা আমার জন্য ভালো হতো, অথবা আমি এটার উপরে বেস করে উত্তরটা জি, আমি আবারও আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রিন সিগন্যাল আপনারা পেয়েছেন, এটি আমরা জেনেছি, আপনাদের কয়েকজন বলেছেন, কিন্তু এইখানে যে এই ধরনের ঝামেলা হতে পারে এটি তো সবাই আসলে ধারণা করছিল। আপনারা কি করেননি সেরকম ধারণা, বা সেই জায়গা থেকে কোনো প্রস্তুতি কি আপনারা নেননি? আমরা যখনই একটা জেলা থেকে পরবর্তী জেলায় যাই, আমরা সেখান থেকে আইন শৃঙ্খলা বাহিনীর ক্লিয়ারেন্স নিয়ে থাকি, এবং গোপালগঞ্জের ক্ষেত্রে আমরা এটা কয়েকবার এজিওর করার চেষ্টা করেছি, নিশ্চয়তা পাওয়ার চেষ্টা করেছি। সকাল থেকে গতকালকে রাতও আমরা এটা নিশ্চয়তা নিয়েছিলাম যাতে গোপালগঞ্জে ক্লিয়ারেন্স আছে কিনা। কিন্তু সেখানে আমি ছোট্ট একটা ক্লু দিয়ে রাখি, যেটা তো হলো গোপালগঞ্জ টু মার্চ, অথবা গোপালগঞ্জবাসীর একটা জায়গায় আতঙ্ক ছিল যে ধানমন্ডির 32 এর মতন হলো টুঙ্গিপাড়াতে কোনো কিছু হওয়ার কোনো আশঙ্কা রয়েছে কিনা। এই জন্য হলো আর্মির যে বড় একটি অংশ সেটা কিন্তু টুঙ্গিপাড়ার মাজারে নিরাপত্তায় ছিল, এবং আমরা যখন শহরের মধ্যে প্রবেশ করি আমাদেরকে পুলিশ থেকে সব কিছু থেকে আমরা ক্লিয়ারেন্স পেয়েছি, এবং এটার পরে কিন্তু আমরা পদযাত্রাটা দিয়ে থাকি। সেখানে আমরা যখন সরেজমিনে গেলাম, প্রথমত আমরা শহরের ঢুকার পথেই তাদের একটা প্রতিরোধের সম্মুখীন হলাম, এবং সেখানে যারা আমাদের যাওয়ার আগেই পথসভার যে মাইকিং সেটা শুরু করেছিল, সেখানে ছাত্রলীগ যুবলীগ হামলা করেছে, এবং যারা পুলিশ ছিল অনেক বেশি, কিন্তু তারা নিষ্ক্রিয়ভাবে হলো ওইখান থেকে সরে পড়ে। এবং আমরা যখন যাই সেখানেও আর্মি থেকে প্রত্যেকটা প্রশাসনিক জায়গা থেকে নিষ্ক্রিয় আমরা লক্ষ্য করেছি। কিন্তু আমরা যখন গোপালগঞ্জে ঢুকে পড়েছি এবং আমরা বলছি আমাদের পথসভা সফল করব এবং আমরা পুরো বাংলাদেশে 64 জেলা সফল করব, সেজন্য আমরা গিয়েছিলাম। আমাদের শুরুতেই অনেক নেতাকর্মী আহত হয়েছে, আমরা তাদেরকে গিয়ে সাহস জুগিয়েছি, কথা বলেছি, এবং সেখানে গিয়ে আমরা পথসভাটা সম্পূর্ণ করেছি। সম্পূর্ণ করার পরে যে পরিস্থিতিটা পুরো দেশবাসী প্রত্যক্ষ করেছে, যে আমরা যখন পরবর্তী মাদারীপুর জেলায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, সেখান থেকে গুলি, ইট, পাটকেল শুরু হলো, এবং
আমাদের সামনে পুলিশ ছিল, পুলিশের সামনে আর্মি ছিল, সবগুলো বাহিনী ছিল। সেখানে আমরা হুট করে দেখলে আমরা সবাই গাড়িতে ছিলাম, সবাই পিছনে আসতেছে, যে যার মতন হুড়োহুড়ি করে পিছনে যাওয়া শুরু করলো। পুলিশ আমাদের আগে চলে গিয়েছিল, আর্মি আমাদের আগে চলে গিয়েছিল। পরবর্তীতে আমরা একটা রুট দিয়ে গিয়ে পুলিশ লাইনে আশ্রয় গ্রহণ করি এবং সেখানে আমরা অবরুদ্ধ হই। এবং এটাতে যেটা ঘটেছে, আওয়ামী লীগের সাংগঠনিক শক্তির বাইরে গ্রাম থেকে বিভিন্ন জায়গায় থেকে তারা লাঠি, বল্লম, বিভিন্ন যে দেশীয় অস্ত্রপাতি নিয়ে তারা উপস্থিত হয়েছিল। ফলত যখন গ্রাম থেকে এসেছে, সেখানে হলো প্রশাসনও কিছু স্থবিরতা নেমে এসেছিল এবং প্রশাসনের একটি বড় অংশ যেহেতু টুঙ্গিপাড়ায় ছিল, সেখানেও তাদের বড় একটি জায়গা ছিল না। সব কিছু মিলিয়ে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তখন আমরা প্রশাসনের কাছে বারবার হেল্প চেয়েছি। আমাদের যে পদযাত্রার যে বহর ছিল, এটা দুইটি অংশতে বিভক্ত হয়ে যায়। আমাদের একটি অংশ ডিসি অফিসে যায়, আর একটি অংশ হলো পুলিশ লাইনে আমরা অংশগ্রহণ করি এসপি অফিসে। তো ওদের খুব বাজে অবস্থা ছিল, ওইখানে মাত্র 3 জন পুলিশ উপস্থিত ছিল। আমাদের এখানেও যারা পুলিশ ছিল তারাও দৌড়িয়ে পালিয়ে যায় এবং বিভিন্ন জায়গা থেকে ইট পাটকেল থেকে শুরু করে সব কিছু আমাদের উপর ছোড়া হয়। কিন্তু আমরা সবাইকে একটি বার্তা দিয়েছি, আমরা পদযাত্রার উদ্দেশ্যে বের হয়েছি। কিন্তু আমরা পুলিশের কাছে বলেছিলাম, আপনারা আমাদেরকে ক্লিয়ারেন্সটা দিয়েছেন, যদি আপনারা আমাদেরকে বলতেন যে আমরা নিরাপত্তা দিতে পারবো না, তাহলে আমরা আমাদের প্রোটেকশন নিয়ে ঢুকতাম। এই পরিস্থিতিতে আমরা এখন আছি। এখন আমি আরেকটি বিষয় একটু জানতে চাই, শেষ যেহেতু আপনারা কর্মসূচির মধ্যে রয়েছেন, বেশিক্ষণ আপনার সময় নিতে চাই না, যেটি আরেকটা বিষয় জানতে চাই। সার্জিস আলম বলছিলেন যে মুজিববাদের কবর রচনা করেই ফিরবো, এই ধরনের বক্তব্যগুলো কি এক ধরনের উস্কে দেয় কিনা, কিংবা আপনাদের কর্মসূচির উদ্দেশ্য সেটিই ছিল কিনা যে মুজিববাদের কবর আপনারা রচনা করবেন, কিন্তু দিন শেষে আপনাদের পুলিশের গাড়িতে করে ফিরতে হলো নিরাপত্তার খাতিরে? এটিকেও কি এক ধরনের রাজনৈতিক পরাজয় হিসেবে দেখছেন? প্রথমত, আমরা গত অগাস্টে যে শব্দটি বলেছিলাম, আমরা একটি নিউ পলিটিক্যাল সেটেলমেন্টে যেতে চাই। নিউ পলিটিক্যাল সেটেলমেন্টে কিন্তু আমাদের সংবিধান পরিবর্তন, আর এই সংবিধানটা কিন্তু মুজিববাদী আদর্শিক প্রভাবিত শক্তি দ্বারা বানানো এবং সেখানে আমরা বাঙালি জাতীয়তাবাদের মতন বিভিন্ন যারা আধারিং করার মতন বিষয় আমরা দেখেছি। ফলত বাচনভঙ্গি ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের এই বার্তা একটি, বাংলাদেশে যে মুজিববাদী যে শক্তি রয়েছে যা বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি, সার্বভৌমত্বের জন্য হুমকি, আমরা বাংলাদেশকে যদি রক্ষা করতে চাই তাহলে মুজিববাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করতে হবে। এবং আপনারা কেন প্রতিরোধ করতে হবে, আমরা কেন এই বার্তাটা বারবার দিয়ে গিয়েছিলাম, তাদের জঙ্গি স্টাইলের হামলা এবং সন্ত্রাসী কার্যক্রম আজকে দেশবাসী প্রত্যক্ষ করেছে, যেটা আমরা আগে ভবিষ্যৎবাণী করেছিলাম এবং আমরা দেশবাসীকে এই বিষয়ে সজাগ থাকার চেষ্টা জানিয়েছিলাম, সেটা আজকে দেশবাসী প্রত্যক্ষ করেছে। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু গোপালগঞ্জে যেতে চাই। আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন রয়েছেন। আজকে দিনভর তিনি গোপালগঞ্জের পরিস্থিতি দেখেছেন এবং এই সংঘর্ষের মধ্যে থেকে আসলে কভার করেছেন। তুহিন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমি একটু আপনার কাছে জানতে চাই, হামলার ঘটনাটি কোন প্রেক্ষিতে ঘটলো? কোনো ধরনের উস্কানি ছিল কিনা, কোনো ধরনের হুমকি ছিল কিনা? এনসিপি নেতারা যেটি বলছিলেন যে মুজিববাদের কবর রচনা করবেন, এর মাধ্যমে কি 32 নম্বরের মতো কোনো ভাঙচুর সেখানে হতে পারে, সেই ধরনের কোনো ইঙ্গিত দেওয়া হয়েছিল কিনা? কি বার্তা ছিল বা কোন প্রেক্ষিতে আসলে ঘটনাটি ঘটল, নাকি এমনি এমনি তারা হামলাটি করলেন? দরাসল আসলে আগের দিন রাতে বা বিকেল থেকে আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে হামলা পাল্টা হামলার যে হুমকিগুলো দেখছিলাম, কি হবে না না হবে, এমনকি এত গুজব ছড়ানো হচ্ছিল, কোটালীপাড়া নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছিল, শেখ মুজিবুর রহমানের মাজার কমপ্লেক্স গুড়িয়ে দেওয়ার বিষয়টি নিয়ে গুজব ছড়ানো হচ্ছিল, সব কিছু আমলে নিয়েই কিন্তু সকালবেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্ল্যান করার কথা। কিন্তু আমরা একটু রহস্যজনক আচরণ দেখলাম আইনশৃঙ্খলা বাহিনী। আমরা গোপালগঞ্জে আসার আগে আমি গোপালগঞ্জের আশপাশে একটু ঘুরে দেখার, খুব সকালে রওনা দিয়েছিলাম ঢাকা থেকে, আমি ঘুরে দেখার চেষ্টা করলাম যে এরকম একটি ঘটনা, এত গুজব, এত কিছু, কিন্তু স্পটে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নামমাত্র উপস্থিতি দেখেছি। কিন্তু সেই তুলনায় যে আগের রাতে যে গুজব ছিল, সেই গুজবকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ার নিরাপত্তার জন্য কিন্তু সেখানে সেনা সদস্যরা যেমন উপস্থিতি ছিল, পুলিশেরও ব্যাপক উপস্থিতি ছিল। সেই সতর্কতা যদি এখানে নেওয়া হতো, এখানে নেওয়ার কথা, অর্থাৎ এই সমাবেশকে ঘিরে
যে সংঘর্ষগুলো হয়েছে সেটা কিন্তু সূত্রপাত সকালবেলা, অর্থাৎ টেকেরহাট থেকে যে গোপালগঞ্জে ঢোকার যে সড়কটি, সেই সড়কে সকালবেলা নির্জন স্থানে একটি পুলিশ ভ্যানে 4 জন পুলিশ সদস্য ছিল, সেখানে যেভাবে নির্মমভাবে তাদেরকে পেটানো হলো, হামলা করা হলো, সেই তখন থেকেই কিন্তু সিগন্যালটা শুরু যে এখানে কিছু একটা হতে যাচ্ছে। এবং সেই সিগন্যালের পরেও সেটা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেল, কিন্তু সেটার পরেও কিন্তু আবার আমরা দেখলাম যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেই ঘটনা শুনে তিনি ঘটনাস্থলে গেলেন। সেখান থেকে ফেরার পথে খুব কাছাকাছি জায়গা, সদরে, একদম সদরের কাছে তিনিও হামলার শিকার হলেন, তার গাড়ি ভরে হামলার শিকার হলো। তো দুটি ঘটনার পর আমরা যখন সেই ঘটনা শুনে এখানে ঘটনাস্থলে আসলাম, যেখানে এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ তখন সমাবেশের আয়োজন করছেন, সেখানে কিন্তু সেই নামমাত্র পুলিশের উপস্থিতি আমরা দেখেছি, যেটা কিনা সকাল তখন বাজে 1:30টার মতো ঝুম বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির ভেতরেই হঠাৎ করে বৃষ্টিটা একটু কমলো, হঠাৎ সমাবেশের পেছন দিক থেকে কিছু ছিন্নমূল ভাসমান এই টাইপের ছোট ছোট বাচ্চা কিশোর গ্যাং টাইপের তারা প্রথমে আসলো। তারা প্রথমে এসে হামলা শুরু করলো। তাদের হামলা দেখে উপস্থিত যে পুলিশ সদস্যরা 2 ভাগে 2 অংশে আমরা দেখেছি, তারাও যেমন দৌড়ে পালিয়ে গেল ওখান থেকে, এবং এনসিপির যে স্থানীয় নেতৃবৃন্দ যারা বৃষ্টির কারণে সবাই আশ্রয় নিয়েছিলেন স্টেজে, সেখান থেকেও তারা বেরিয়ে গেল। অর্থাৎ এটা দেখে আমার খুব অবাক লেগেছে যে আগের দিনের নিরাপত্তা ব্যবস্থার নিরাপদ করার জন্য তারা কোটালীপাড়ায় যেভাবে ব্যবস্থা নিলেন, কিন্তু সেই গোয়েন্দা তথ্য এখানে তাদের ছিল না কেন? তারা যেভাবে সমাবেশ শেষ করে যখন এনসিপি নেতৃবৃন্দ যখন গাড়িবহর, পুলিশ, আর্মি সহ বের হয়ে যাচ্ছে, তখন এই ধরনের একটা হামলা হবে আমরা রওনা দেওয়ার আগেও শুনতেছিলাম যে তারা রাস্তায় বের হলে বিভিন্ন জায়গায় সংঘর্ষ ঘটবে। এবং চৌরঙ্গি মোড়ের আশপাশে একসাথে এত অল্প সময়ে এত লোক জড়ো হলো, এত লোক বের হলো, এটা কি পুলিশের গোয়েন্দা সংস্থা তাদের তৎপরতায় কি চোখে পড়েনি? তারা কি সতর্কতা অবলম্বন করেনি? না, তারা যখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখন শেষ পর্যন্ত এখানে আসলেন নানা বাধা উপেক্ষা করে, তাদের গাড়ি বহরের সাথে পর্যাপ্ত নিরাপত্তা দেখেছি। কিন্তু সেই তুলনায় সমাবেশ স্থলের আশপাশে এটা নিরাপত্তা তো দূরে থাক, তাদের যে গোয়েন্দা নজরদারি, এখানে কোনো হামলা হতে পারে, এত এত মানুষ চারিদিকের গ্রাম থেকে এসে জড়ো হয়েছে, সেই বিষয়টি তারা মনে হলো যে জানেই না। এর ফলে বিকেলবেলা যে পরিস্থিতি তৈরি হলো, যেখানে পুলিশের অসহায় আত্মসমর্পণের মতো অবস্থায় আজকে আমাদের পড়তে হলো। শেষ পর্যন্ত সেনা সদস্যরা এসে তাদের সহায়তায় পরিস্থিতি কিছুটা ট্যাকেল দেওয়া গেছে। কিন্তু তারপরেও যে অবস্থা আমরা দেখেছি, এটা কোনোভাবেই পুলিশের নিরাপত্তা, যেটা আপনার আলোচনায় শুনছিলাম যে পুলিশকে আগেই এই ধরনের তৎপরতা নেওয়া দরকার ছিল। যেই 44 ধারা এবং কারফিউ জারির অবস্থার মতো পরিবেশ, এটা কিন্তু সকালেই তাদের বুঝে নেওয়ার কথা ছিল। সকালেও যদি তারা এখানে স্থগিত করতেন বা তাদের যাত্রাটা এখানে করতেন, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা অবনতি হতো না বলে আমার মনে হয়েছে। জি, তুহিন, আপনাকে ধন্যবাদ। আপনিও সাবধানে থাকুন। আমরা একটু স্টুডিওতে শামসুল আলম লিটন একটু আপনার কাছে জানতে চাই, গোপালগঞ্জে এখন পর্যন্ত 4 জন মারা গেছে, আরও 9 জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দীপ্ত সাহার চাচা বলেন, দীপ্ত দুপুরের খাবার খেয়ে তার দোকানে যাচ্ছিলেন। নিহত রমজান কাজীর বাবা কামরুল কাজী বলেন, আমার ছেলে তো কোনো দোষ করেনি, আমি আমার সন্তানকে কোথায় পাবো? নিহত সোহেল মোল্লা গোপালগঞ্জ শহরের চৌরঙ্গি এলাকার মোবাইল ব্যবসায়ী ছিলেন। যারা মারা গেছেন তাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারা হয়তো সাধারণ মানুষ, বা তাদের অন্যান্য কাজের অংশ হিসেবে তারা হয়তো মারা গেছেন। আমরা জুলাই আন্দোলনেও দেখেছি, 1 বছর পরেও আবার সেই একই ধরনের মৃত্যু দেখছি। একটু আপনার মন্তব্য জানতে চাই। থ্যাংক ইউ। আমি যমুনা টিভির স্পট লাইভটা দেখছিলাম এবং এই মৃত্যুর ঘটনাগুলো হয়তো কাছাকাছি না, কিন্তু একজনকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল একটা ঠেলাগাড়িতে করে, ওই নির্মম দৃশ্যগুলো দেখে মনে হচ্ছিল যে আজকে বাংলাদেশের জন্য একটা বিশেষ তাৎপর্যপূর্ণ এক দিন। পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে এনসিপি যে প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে, তাদের প্রথম একটা ধাক্কা তারা গোপালগঞ্জে খেয়েছে এবং এটাকে জামাত ইসলামী অশনি সংকেত বলে উল্লেখ করেছে। আমি অন্যান্য দল সবাই নিন্দা জানিয়েছে, প্রায় কাছাকাছি ভাষায় বলেছে, কিন্তু এই ঘটনা থেকে অনেক কিছু বোঝার আছে, শেখারও আছে। সোহাগ যেটি বলছিলেন যে পুলিশের অসহায়ত্ব, এগুলো চোখে পড়ার মতো। এবং আজকে আরও অনেক বড় ঘটনা, আরও অনেক বড় মানে কি, 4 জনের মৃত্যু অনেক ইম্পর্টেন্ট, কারণ এই রাষ্ট্রটা, এই রিপাবলিকটা মানুষের, এবং সেখানে প্রত্যেকটা মানুষের ইকুয়ালিটি আছে, ইকুয়াল অপরচুনিটি, ইকুয়াল অনার থাকতে হবে। এই জন্যই 71 হয়েছে, এই জন্যই 90 হয়েছে, এই জন্যই 24 হয়েছে। কিন্তু সেখানে রাষ্ট্র ওই 4 জন মানুষের নিরাপত্তা দিতে পারেনি।
নিষিদ্ধ ঘোষিত দলরা সেখানে এসছে, নাকি তাদের কাভারেজে কিশোর গ্যাং তো ছাত্রলীগও না, আওয়ামী লীগও না, তাহলে এরা কারা? এদের এই নিরাপত্তা বিধান এবং গোয়েন্দা সংস্থার যে ব্যর্থতা, গোয়েন্দা সংস্থার যে পুলিশের অসহায়তা এবং গোয়েন্দা সংস্থার যেটি বললেন যে এক ধরনের ব্যর্থতা চোখে পড়ার মতো, এবং এটা রিজনেবল গ্রাউন্ড আছে বিশ্বাস করার মতো যে এই সংস্থাগুলো প্রপারলি বিহেভ করছে না। এবং আমি মানবাধিকার কর্মী হিসেবে, যেহেতু গত এক দশক যাবৎ, এক যুগ যাবৎ লন্ডনে বসে আমরা ডায়াসপোরা ভিত্তিক মানবাধিকার সংগঠনগুলো নিয়ে কাজ করছিলাম, যেটার বিরুদ্ধে আমরা কাজ করতাম সেরকমই একটা ঘটনা আজকে ঘটে গেল। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, গোপালগঞ্জে কোনো মানুষ মারা গেলে সেই মানুষ কিন্তু চট্টগ্রামের মানুষের মতোই ইম্পর্টেন্ট। এখন এই ব্যাপারটা কেন হলো? এই ব্যাপারটা হওয়ার পরে এত ঘটনা গেল, কোনো গোয়েন্দা সংস্থার প্রধান কিন্তু চাকরি হারালেন না। এই রাষ্ট্র যদি রিপাবলিকান হয়ে থাকে তাহলে কিন্তু চাকরি হারাতে হবে, এবং রাজনৈতিক দায়, প্রাতিষ্ঠানিক দায় যাদের আছে তাদের খানিকটা হলেও নিতে হবে। এনসিপি জুলাইয়ের চেতনা, জুলাইয়ের যে প্রত্যাশা, সেটাকে ধারণ করে একটা রাজনৈতিক দল গঠন করেছে। দীর্ঘদিনের বাংলাদেশের রাজনীতিতে নতুন রাজনৈতিক ধারার একটা স্বপ্ন, কল্পনা অনেকের মধ্যেই ছিল, তারা সেটিকে ধারণ করছে। এখন কথা হচ্ছে এটা নিয়ে, কিন্তু রাজনৈতিক দল একটা দিনে তৈরি হয় না, একটা দিনে ধ্বংস হয় না। সেই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তো 2022 সালে আমরা অফিসিয়াল ডকুমেন্ট পাবলিশ করে সারা দুনিয়ার সমস্ত অথরিটিকে দিয়েছি। আমরা প্রথম ছাত্রলীগকে নিষিদ্ধ করার কথা বলেছিলাম, যেহেতু তারা মানবতা বিরোধী অপরাধের সকল শর্ত পূরণ করেছে। খুন, ধর্ষণ, জখম থেকে আমরা 178টা ঘটনা কম্পাইল করে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ঘটনাটা তখন আমরা মাহমুদুর রহমানের নেতৃত্বে আমাদের সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ থেকে। কিন্তু আমরা এটাও জানি শুধু নিষিদ্ধ করলে একটা রাজনৈতিক দল শেষ হয়ে যায় না। সেজন্য কী করতে হবে? ওই এলাকায় যারা সন্ত্রাসী ছিল, খুনি ছিল, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের কি বিচার শুরু হয়েছে? আমরা শুধুমাত্র আইসিটি দুটো কোর্ট করে আমরা এনসিপিকে খুবই ধন্যবাদ জানাই, তারা বিচারের জন্য সোচ্চার। কিন্তু তারা তো এই পর্যন্ত এই দাবিটা, তাদেরই সরকার এক অংশে, যেহেতু তাদের প্রতিনিধিরা সেখানে আছে, দুটো ট্রাইব্যুনাল কেন? ওয়াই নট 10-12টা ট্রাইব্যুনাল ঢাকায় হলো? তাহলে ইতিমধ্যে, এবং 64টা জেলা, 64টা স্পিরিট ট্রায়াল যদি হতো, তাহলে গোপালগঞ্জের গুন্ডা সন্ত্রাসী থেকে শুরু করে এদের গডফাদার থেকে শুরু করে সারা দেশে ইতিমধ্যে মিনিমাম 500 মামলার জাজমেন্ট হয়ে যেত। আমার মনে হয় এক্ষেত্রে আসিফ নজরুল স্যার আমাদের খুবই প্রিয় মানুষ, কিন্তু আমি মনে করি উনি এই বিচারের যে দাবিটি, এনসিপি তাহলে বিচারের দাবিটি শুধু রাজনৈতিক কারণে করছে, আমি ঠিক জানি না। এটা নিয়ে আলোচনার দাবি রাখে, এবং এনসিপিকে এই প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে। বিচারের দাবি যদি করতে হয় সেটা আন্তরিকভাবে করতে হবে। এবং আবু সাঈদের মৃত্যুর দিনে আরও 4 জন আবু সাঈদেরই ভাই বোন, তারা হয়তো বিভ্রান্ত হয়েছে অথবা কাজ করেছে সেখানে, তারা পথচারী ছিল। এবং আজকে ওই ঘটনায় যদি আজকে 20-50 জন পুলিশ যদি মারা যেত, তাহলে কিন্তু পুলিশ কিন্তু একদম অ্যাটাকড হচ্ছিল, এবং দুপাশ থেকে। আপনার যমুনার প্রতিনিধি আমি লাইভে দেখেছি, এবং সে প্রতিনিধির কিন্তু রীতিমতো তখন গলা কাঁপছিল, এই কারণে যে মানে অ্যাপাচে যদি আর 5 মিনিট পরে করে তাহলে কিন্তু পুরোটা কিন্তু এসে যায়। এবং দুঃখজনক, পুলিশ যখন হেঁটে হেঁটে যাচ্ছে, অ্যাপাচের যারা মেম্বার ছিল, সদস্যরা, তারা কিন্তু একজনও নিচে নামেনি। কথা হচ্ছে যে এটা তো আমাদের কম্বাইন্ড লড়াই, এটা তো আমাদের রিপাবলিক গড়তে হলে আমাদের সবাইকে জুলাই ধারণ করতে হবে। আমার মনে হয় আমি খুব খুশি হব ডক্টর ইউনূস স্যারের দপ্তর যদি আগামীকালকে অন্তত 2 জন মানে আমাদের যে এজেন্সিগুলো আছে তার প্রধানকে বরখাস্ত করে। আমি নাম উল্লেখ করছি না, আমরা সবাই জানি এগুলো। এবং এটা সীমাহীন ব্যর্থতা, এবং এই ব্যর্থতা দেখার জন্য কিন্তু জুলাই হয়নি, এবং এই বিষয়টি মানবাধিকার দৃষ্টিতেও বাংলাদেশের জন্য ক্ষতিকর কাজ হলো। জি, যেটির কথা আপনি বলছিলেন আবু সাঈদের বা বিচারের কথা, এনসিপির বিচার প্রসঙ্গে আবু সাঈদের ভাই রমজান আলী আজকে আক্ষেপ করেছেন 1 বছরেও বিচারের কোনো অগ্রগতি হয়নি, এখনও আবু সাঈদের হত্যার বিচার হয়নি। তিনি হতাশাও ব্যক্ত করেছেন। সে বিচারটি নিয়ে একটু জানতে চাইবো আরমান হোসেন। তবে তার আগে, আপনার কাছে আসার আগে আমি একটু বিরতি নিয়ে আসি, তারপরে আপনার কথা শুনবো। দর্শক, ছোট্ট একটি বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। আরমান হোসেন, একটু আপনার কাছে জানতে চাই, এই 1 বছরে আজকে শহীদ দিবসও ঘোষণা করা হয়েছে, বিশেষ করে আবু সাঈদের মৃত্যুর বা তার আত্মত্যাগের 1 বছর। এই দিন আবু সাঈদের ভাই আক্ষেপ করে বললেন যে তার ভাই অর্থাৎ আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়েছেন, তারপরে সেই বিচার প্রক্রিয়া আগায়নি। এছাড়া সামগ্রিক পরিস্থিতি নিয়েও, বা কিছুক্ষণ আগে তিনিও বলছিলেন যে বিচার প্রক্রিয়া আসলে এখনও সন্তোষজনক নয়। আপনারা দাবি করছেন, কিন্তু সেটি আসলে কতটা স্পষ্ট বা কোন জায়গাতে আপনারা ফোকাস দিতে চাইছেন? ধন্যবাদ আপনাকে। দেশ বিদেশের যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং শুভেচ্ছা। বিচারের প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু কথা বলতে চাই আমার সম্মানিত সহ আলোচক জনাব আলতাফ পারভেজ সাহেবের কিছু পয়েন্ট উনি তুলে ধরেছেন ওনার বক্তব্যে, যে হচ্ছে প্রথমত এই পয়েন্টে আমরা এগ্রি করি যে আজকের যে 4 জনের
জীবন চলে গেল, হত্যাকাণ্ড 4জনের যে জীবন চলে গেল, সেই জিনিসটা অবশ্যই দুঃখজনক। এবং আমরা জুলাই পরবর্তী বাংলাদেশে চাই না যে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বা অন্য কোনো বাহিনীর গুলিতে কারো জীবন চলে যাক বা জীবনে হতাহত হোক। তবে আজকের সকাল থেকে গোপালগঞ্জে যে ঘটনাগুলো ঘটেছে, আপনি যদি এটা ধারাবাহিকতা দেখেন, সহিংসতা এবং বর্বরচিত এবং ন্যাক্কারজনক যে আক্রমণ হয়েছে, সেটা যদি আপনি ধারাবাহিকতা দেখেন, সেখানে এটাও বলতে হবে যে আদৌ অন্য কোনো রিকোর্স ছিল কিনা এই ভায়োলেন্ট ডেমনস্ট্রেশনকে কন্ট্রোল করার। প্রথমত আজকে সকালে যেটা হয়েছে, পুলিশের গাড়িতে আক্রমণ করেছে ছাত্রলীগ এবং সন্ত্রাসী আওয়ামী লীগের গোষ্ঠী। তারপরে আমরা দেখেছি যে ইউএনের গাড়িতে আক্রমণ হয়েছে, জেলা কারাগারে আক্রমণ হয়েছে, রিপোর্টার্স ইউনিটির যে অফিস সেখানে আক্রমণ হয়েছে, এবং সমাবেশ স্থলের আক্রমণ তো হয়েছে সমাবেশে আমরা আসার আগেই। এরপরে যখন আমরা গাড়ি ভবন নিয়ে চলে যাচ্ছিলাম, সেখানে আক্রমণ হয়েছে। এখন যদি আমি আসি আক্রমণগুলো কারা করেছে, খুবই ইম্পর্ট্যান্ট যে ফ্যাক্ট, সেটা হচ্ছে আজকে গোপালগঞ্জের ছাত্রলীগের সেক্রেটারি পিয়াল, সে এবং তার অনুসারীরা উপস্থিত হয়ে আক্রমণগুলো করেছে। জামালপুর জেলা ছাত্রলীগের যিনি সেক্রেটারি, সেও আজকে গোপালগঞ্জে উপস্থিত ছিল এই আক্রমণে। ইভেন আমার পুরান ঢাকার এলাকার আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী ইমরান হোসাইন জন, তাকেও আজকে দেখলাম যে সে গোপালগঞ্জে এই আক্রমণে অংশগ্রহণ করছে ফেসবুকে লাইভ করে। তো আপনার এটা দেখতে হবে যে হচ্ছে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের যারা সন্ত্রাসী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যারা কর্মী নেতা, তারা আমরা যেটা ধরে নিয়েছি যে হচ্ছে ঘুপটি মেরে পালিয়ে আছে, হয়তো বিদেশ চলে গিয়েছে অথবা কারাগারে আছে। আজকে যেটা দেখা যাচ্ছে যে তাদের একটা সিগনিফিক্যান্ট অংশ গোপালগঞ্জে এখনো ঘুপটি মেরে পালিয়ে আছে এবং তারা যে কোনো সময় ভায়োলেন্ট ডেমনস্ট্রেশনের জন্য প্রস্তুত। তো এটা আমরা দেখতে পেয়েছি। তো আমি আগেই যেটা বললাম যে হচ্ছে এই যে 4 জনের মৃত্যু, এটা অবশ্যই দুঃখজনক। তবে এটাও আমাদের দেখতে হবে যে হচ্ছে যে ভায়োলেন্ট ডেমনস্ট্রেশন গেল, আমি যে 5টা ইনসিডেন্টের কথা বললাম, এইটাকে আপনি কীভাবে কন্ট্রোল করতে পারতেন। এবং আজকে যে সিচুয়েশনটা গেল, আমার জাতীয় নাগরিক পার্টি যারা নেতৃবৃন্দ ছিলেন, এই যে ভায়োলেন্ট ডেমনস্ট্রেশনটা আলটিমেটলি যদি তারা অ্যাক্সেস পেতেন, তার মানে কি আমি একটু এখানে সাপ্লিমেন্ট জানি, তার মানে কি আপনি বলছেন যে সরকার এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চাইলে গুলি করাটা ঠিক ছিল? এক অর্থে আপনি সেটি বলছেন যে সরকারিভাবে বাহিনী কখনোই ঠিক একই কথা তো এর আগে আওয়ামী লীগ সরকার বলছিল যে আপনারা যখন আন্দোলন করছিলেন নিয়ন্ত্রণ করতে পারছিল না, আপনারা বিভিন্ন জায়গায় আগুন দিয়েছেন, ফলে তারা সরকার সম্পত্তি রক্ষার্থে গুলি করেছে। আচ্ছা দেখুন, এখানে মেজর ডিফারেন্স আছে। আজকের যে ঘটনাটা, এটা একটা প্ল্যান্ড ভায়োলেন্ট ডেমনস্ট্রেশন, প্ল্যান্ড অ্যাটাক। এখন আপনি যদি, আমরা যেটা দেখেছি আপনার যমুনা টিভি যে ক্লিপ এবং অন্যান্য টেলিভিশনের যে আমরা ফুটেজ দেখেছি, সেখানে দেখা গেল যে হচ্ছে লাঠি সোঁটা অস্ত্র নিয়ে আপনার গাড়ি বহরে হত্যার উদ্দেশ্যে আপনার অ্যাটাক করা হচ্ছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি ফেলিয়ার, এটার জন্য আসলে দায়ী যদি বলতে হয়, এটা আমাদের সরকারকে দায়ী করতে হবে, যেটা একটা ইন্টেলিজেন্সের ফেলিয়ার ছিল। আপনার গভর্নমেন্টের যে আইন শৃঙ্খলা বাহিনী এবং যে যৌথ বাহিনীর উপস্থিত ছিল, তাদের একটা ফেলিয়ার ছিল যেটা আজকে হয়েছে। তো এই জায়গাতে আপনি তাদের যদি জীবন রক্ষা করতে হয়, যে পরিমাণ একটা রিস্ক ছিল তাদের লাইফের উপর, এখানে এই যে পুলিশের কাছ থেকে যে রেসপন্স, আমরা কখনোই আশা করি না যে এরকম ভায়োলেন্ট রেসপন্স আসুক, বাট এটা ছাড়া যে অন্য কোনো উপায় ছিল, সেটাও আমার মনে হয় যে একটু ভাবা উচিত ছিল যে আসলে অন্য কোনো উপায় ছিল কিনা, কারণ এটা শিওরলি বলা যাচ্ছে না। এবং 4 জনের যে মারা গেলেন, তাদের যে পরিচয় আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি না আসলে তারা আসলে রাজনৈতিক দলের কর্মী অথবা কর্মী কিনা। কিন্তু এটা আমরা দেখেছি যে গোপালগঞ্জ, আমি যেটা বললাম, যে 3 জনের কথা বললাম, সন্ত্রাসী আওয়ামী লীগের বিভিন্ন জেলা ইউনিটের কর্মী নেতারা ওখানে খাপটি মেরে বসে আছেন এবং আক্রমণের জন্য প্রস্তুত। দ্বিতীয় যে প্রশ্ন, আমি আবু সাইদের প্রশ্ন নিয়ে আমি আপনার কাছে আবারও, আপনি এই আরেকটু আমার বলার আছে যে এনসিপির যেটা বলা হচ্ছে যে হচ্ছে এটা আজকে এই হামলার ক্ষেত্রে এনসিপির দায় আছে কিনা বা এনসিপির এখানে দায় ছিল কিনা। এখন দেখেন 64 জেলার যে আমাদের পদযাত্রা, গোপালগঞ্জ কিন্তু 64 জেলার একটি। আজকে আপনি গোপালগঞ্জে যদি জনাব নাহিদ ইসলামের বক্তব্য শুনেন, উনি আজকে কি বলেছেন গোপালগঞ্জে এসে, উনি বললেন যে আমরা গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে আসি নাই, আমরা এসেছি গোপালগঞ্জের মানুষের অধিকারের কথা বলতে। গোপালগঞ্জের মানুষজন বৈষম্যের শিকার হবেন না, চাকরিতে এবং কোনো জায়গায় বৈষম্যের শিকার হবেন না, এটা নিশ্চিত করার অধিকার নিয়ে আমরা আজকে গোপালগঞ্জে এসেছি। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, গোপালগঞ্জের 12 লক্ষ মানুষের সবাই তো আওয়ামী লীগের সাপোর্টার, কর্মী, এমন না। কিন্তু এর আগের রাতে আপনারা যে ঘোষণাটি দিলেন, সেটি এক ধরনের মার্চ টু গণভবন, মার্চ টু বঙ্গভবন, সেরকম শোনা গেল না যে মার্চ টু গোপালগঞ্জ, সেটি এক ধরনের তাদের ভয় পেতে পারে না? আমার প্রথমত যেটা দেখতে হবে যে হচ্ছে মার্চ টু গোপালগঞ্জ, মার্চ শব্দের অর্থ কি হতে পারে, কিন্তু আপনাদের আগের আন্দোলনের যে ধরন, পদযাত্রার যদি আপনি ইংরেজি অর্থে যান, হ্যাঁ, মার্চ শব্দের যেটা মিনিং আমরা দাঁড়ায়, যেটা হচ্ছে an event in which a large number of people করাই যাবে, আমি সব পাবলিক প্লেসে যারা হচ্ছে যায় টু এক্সপ্রেস দেয়ার সাপোর্ট ফর সামথিং। তা আমরা যেটা হচ্ছে রাষ্ট্রের সংস্কার,
জুলাই গণহত্যার বিচার, এর দাবিতে আমরা 64 জেলা পদযাত্রা করছি। এখানে পরিবর্তন করার প্রয়োজন হলো কেন? আপনারা পদযাত্রাই তো করছিলেন সবখানে, তাহলে এখানে আবার মার্চ শব্দটা কি? মার্চ শব্দটা হচ্ছে সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্স নিয়ে আসছে না। আর আমাদের যেটা ইন্টেনশন ছিল সেটা আহ্বায়কের যে বক্তব্য আমি বললাম, গোপালগঞ্জবাসীর অধিকার, তারা যেন বৈষম্যের শিকার না হন, চাকরিতে তাদেরকে যেন বঞ্চিত করা হবে না, এরকম অধিকারগুলো নিশ্চিত করার আলাপ নিয়ে হচ্ছে উনি কথা বলেছেন। তো আরেকটা জিনিস আমি জাস্ট আপনি ক্লিয়ার করি যে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে আমরা যে হত্যাকাণ্ড দেখেছি, পুলিশ কর্তৃক যে নির্মম হত্যাকাণ্ড দেখেছি, আমরা স্পষ্টভাবে এটা চাই না যে এটা ঘটুক, কিন্তু এই জায়গাটা আপনার দেখতে হবে যে এটা সরকারের ব্যর্থতা যে আওয়ামী সন্ত্রাসীরা যে এখানে আক্রমণ করার জন্য সকল প্রস্তুতি নিয়ে বসে আছে, সেটাও সরকারের একটা ব্যর্থতা জায়গা, যে এটা কেন তারা বিচার প্রসঙ্গে আমি আবার আপনার কাছে আসবো, তবে তার আগে একটু আমি জনাব আলতাফ পারভেজের কাছে একটু যেতে চাই, যেটি নিয়ে অর্থাৎ যে নিহতের কথা বলা হচ্ছিল, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিশেষ করে পুলিশের আইজিপি তিনি দাবি করেছেন যে কোনো ধরনের ল্যাথাল ওয়েপেন ব্যবহার করা হয়নি। জি, তিনি বলছেন ব্যবহার করা হয়নি। একটু আপনার কাছে জানতে চাইছি যে মারা গেল যারা, এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে তারা গুলিতে মারা গেছেন, কার গুলিতে সেটি নিশ্চিত নই আমরা। এর আগেও আমরা দেখেছি যে আগস্টেও একই কথা বলা হচ্ছিল, সরকারি ল্যাথাল ওয়েপেন ব্যবহার করেনি, কিন্তু মারা গেছে 1400 মানুষ মারা গেছে। মানে তার মানে কি যে সব সময় পুলিশের ভাষা একই রকম থাকছে কিন্তু বাস্তবতা একই রকম থাকছে? এটা আসলে শুধু পুলিশ, এটা আমি বলবো রাষ্ট্রের ভাষা একই থাকছে। অর্থাৎ পাশাপাশি আরেকটু জানতে চাই, সে বলছিল যে এর বিকল্প ছিল না ল্যাথাল ওয়েপেন। অবশ্যই বিকল্প ছিল। আমি তো বললাম এই ঘটনায় গোপালগঞ্জবাসীর যদি হটকারিতা না হতো, সরকার যদি দায়িত্ববান হতো, এনসিপি যদি একটু দূরদর্শী হতো, এটা অবশ্যই এড়ানো যেত। এটা এমন কিছু না যে একটা সমাবেশ করতেই হবে যে কোনো উপায়ে, এরকম তো কোনো ব্যাপার নেই। আমি এখানে একটা জিনিস বলতে চাই, এখানে একটা শব্দ আসলো যে যৌথ বাহিনীর ফেলিউর। দেখুন, সরকার, রাজনীতিবিদ বা বিভিন্ন জায়গার মানুষ সহিংস হয়ে যাবে আর সেনাবাহিনী বারবার যে শান্ত করবে, এই যে চাওয়াটা আমাদের, এইটা এখন কিন্তু বেশ ভারী একটা চাওয়া হয়ে গেছে। 1 বছর হলো সশস্ত্র বাহিনী মাঠে, সশস্ত্র বাহিনীর প্রতি দফায় 30,000 সদস্যকে মাঠে রাখতে হয় দীর্ঘদিনের জন্য। এইভাবে চলছে গত 1 বছর। এর ফলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যে পেশাগত আসল কাজ, আসল প্রশিক্ষণ, সেগুলো কিন্তু বিভিন্ন সূত্রে আমরা জানি একদম প্রায় তছনছ হওয়ার অবস্থা। তো রাজনীতিবিদরা, নবীন রাজনীতিবিদ এবং প্রবীণ রাজনীতিবিদরা দায়িত্বশীল আচরণ করবেন না, সরকারও দায়িত্বশীল আচরণ করবেন না, সশস্ত্র বাহিনী শুধু যে এগুলো থামাবেন, এইটা আমার মনে হয় এই চক্র থেকে আমাদের নিজেদের দায়িত্বের দিকে, আয়নায় নিজেদের মুখ দেখার ব্যাপার হয়েছে। এই যে জনসভাটা হলো, ভাই বললেন যে সকাল থেকে এটা উত্তেজনা, আমরা সকাল থেকে তো ফেসবুকে দেখছি নানা রাস্তায় ব্লকেট। এনসিপির নেতা বললেন যে ওনারা পুলিশের সিগন্যাল পেয়ে যাওয়াটাকে সঠিক মনে করেছেন। একটা পরিণত রাজনৈতিক দল পুলিশের সিগন্যাল পেয়ে তো চলা ঠিক নয়। আমি বলবো গোপালগঞ্জে আমি যেটা শুরুতে বলেছি, গেলে একটা সংঘাত হতে পারে, উত্তেজনা হতে পারে, যে কোনো রাজনৈতিক দলেরই এটা আগেই উপলব্ধি করার ব্যাপার আছে। বিএনপিও তো এখনও যায়নি, জামাতও যায়নি, অভ্যুত্থানের শক্তি তো তারাও। কারণ এগুলো দেখুন, আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ কিন্তু বগুড়ায় জনসভা করতে বুঝে শুনে করেছে। অর্থাৎ আমাদের তো এই দেশটা তো আমাদের সকলের। কোথাও একটা রাজনৈতিক দলের পদক্ষেপের ফলে যদি সহিংসতার সম্ভাবনা থাকে, সরকার এবং ওই রাজনৈতিক দল উভয়েরই সতর্কতার ব্যাপার আছে। পুরো দায়িত্বটা আইনশৃঙ্খলা বাহিনী বা সশস্ত্র বাহিনীর উপর দিয়ে দিলে কিন্তু হবে না। আমি এখানে একটা জিনিস বলতে চাই, দেখুন এই ঘটনা নিয়ে বিতর্ক হচ্ছে, কিন্তু এই ঘটনার পরে এনসিপির যে সারা দেশে ব্লকেট দিল, এটা কেন দিল? গোপালগঞ্জে একটা ঘটনা হয়েছে, সব সরকার পদক্ষেপ নেবে, সারা দেশে লাখ লাখ মানুষ কেন এই জিনিসটা ভুগবে? এবং সেই ব্লকেট কিন্তু পরে আবার তুলেও নেওয়া হয়েছে। এই যে হুটহাট যে আমরা পদক্ষেপ নেই, এইটা হলো রাজনীতিক পরিণত মানসিকতার একটা ঘাটতি দেখছি আমরা। ফলে আমরা কিন্তু এক সংকট থেকে আরেক সংকটে পড়ে যাচ্ছি। এখন সারা দেশের মানুষ চাচ্ছে কি, যে একটা নির্বাচনের জন্য একটা শান্তিপূর্ণ পরিবেশ, কিন্তু মানুষের মধ্যে সবসময় একটা শঙ্কা, যে দেখছে মানুষ যে কোনো না কোনো মহল যেন নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে, একটা অশান্ত করতে চাচ্ছে দেশ। আজকের এই ঘটনায় কিন্তু সেই সংখ্যা কিন্তু আবারও বাড়লো, যে মনে হচ্ছে যেন কোনো একটা মহল অশান্ত করার জন্য এই অবস্থাটা তৈরি করলো। অর্থাৎ নির্বাচন বিলম্বিত হওয়ার একটা প্ল্যান দেখলাম আমরা, কিন্তু আমরা দৃশ্যমান কারা এটা করছে আমরা জানি না। জি, একটু যদি শামসুল আলম লিটন, একটু আপনার কাছে, যদিও এর আগে কিছুটা তিনি বলছিলেন যে এর আগে রংপুরে তারা একই ধরনের চিত্র দেখেছেন, জনাব আলতাফ পারভেজ বলছিলেন, এখনকার যে চিত্র সারা দেশে কোথাও আসলে আওয়ামী লীগের ওই অর্থে
অবস্থান দেখা যাচ্ছে না, তারা ঝটিকা মিছিল করছেন। কিন্তু গোপালগঞ্জে এই যে তাদের শক্তিশালী অবস্থান, যেখানে প্রশাসনও পারছে না, সেটি আসলে কেন? আপনি শোনেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের হেডকোয়ার্টার থাকবে, এটাই স্বাভাবিক, প্রভাব বেশি থাকবে, এটাও স্বাভাবিক। রংপুর দিনাজপুরে এরশাদের, আর বগুড়া নোয়াখালী ফেনী এইসব জায়গায় বিএনপির একটা ঘাঁটি থাকবে, এটা রাজনৈতিক সামাজিক বাস্তবতা। সেটি রাষ্ট্রের চেয়েও শক্তিশালী না, সবই রাষ্ট্রের ভিতরে, কিন্তু গোপালগঞ্জে এর আগেও অন্য রাজনৈতিক নেতাদের, শীর্ষ নেতাদের অনেক বড় বড় অসুবিধা হয়েছে, অনেককেই ওখান থেকে। কিন্তু আমি অতীতের কথা বলে বর্তমানের যে সংকটটাকে আমি পেছনের দিকে নিতে চাই না। আমি মনে করি যে আমি একটু আগে নাসিরউদ্দিন পাটোয়ারির যে কথাগুলো শুনছি, আমি আসলে ওনাদের কিন্তু অনেক নেতাই হচ্ছে কিন্তু লয়ের। আমার মনে হয় ওনারা একটা জিনিস বুঝতে পারেন নাই, অথবা তাদের অভিজ্ঞতা না থাকাই স্বাভাবিক, কারণ তারা তো একটা আকস্মিকভাবে এত বড় একটা বিপ্লব সংগঠিত হলো, ওদের ছাত্রদের মধ্যে এত রক্ত দিল, তারপরে অনেক বড় দায় কিন্তু তাদের ঘাড়ে এসছে, এবং তাদের মধ্যে একটা বড় অংশ গিয়ে রাজনৈতিক দলটা করেছে। কিন্তু তারা যেহেতু লয়ের ছাত্র বেশি, সেহেতু তারা ফ্যাসিবাদ উৎখাতের জন্য আগে আপনি মানবতা বিরোধী অপরাধীদের পাড়ায় মহল্লায় খুঁজে আপনি জেলখানায় এত জায়গা পাবেন না। তাহলে কি করতে হবে? একটা বিচারের আওতায় নিতে হবে বড় বড় যারা মেইন 303-তে যারা ছিল, তাদের বিচার যদি স্পিডি ট্রায়াল অ্যাক্টে উপজেলা পর্যন্ত, আমি বলবো না জেলা পর্যন্ত, যেখানে নারী ও শিশু আদালত কোথাও 2টি কোথাও 3টা পর্যন্ত আছে, একটা করে স্পিডি ট্রায়াল অ্যাক্ট করে 180 দিনের মধ্যে বিচার সম্পন্ন হতে পারতো হাইয়েস্ট। তাহলে কিন্তু এই সময় এসে আমরা কেন হাহাকার করি? আমরা সব সময় অর্জন করি, আর বছর ঘুরে যাওয়ার পরে হা হলো না, আমাদের রেজিলিয়েন্স বাড়াতে হবে, এবং বুদ্ধি দিয়ে। লয়ের যারা ছাত্র, লকে বিশ্বাস করতে হবে। যেই ভদ্রমহিলা তার সমস্ত প্রশাসনকে গুলি করার নির্দেশ দিয়ে নির্বিচারে গুলি করেছে 5ই আগস্টের 6 দিন আগে আমরা হাউস অব কমন্সে যখন একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করি, স্পিকারের স্পন্সরশিপে ডক্টর রূপা হকের ব্যবস্থাপনায়, আমি যখন 29 তারিখে বলছি যে 38 জন আন্ডার এজ বাচ্চা মারা গেছে, তখন ওখানে সমস্ত হিউম্যান রাইটস গ্রুপ অ্যান্ড আদার স্টেক হোল্ডার পলিটিশিয়ান তারা স্টাক হয়ে গেছে পুরা হল। তারপরে তো আরও বিভৎসতা হয়েছে। সেই ভদ্রমহিলা এবং তার সুপার গ্যাংকে আমরা এখনও একটা জাজমেন্ট, ওই যে 6 মাসের জাজমেন্ট হয়েছে, এটা হয় না। 64টা জেলার বেশিরভাগই, আমার মনে হয় 2-1টা জেলা বাদে সব ব্যাপারে খুন হয়েছে, সব জেলায় নির্মমভাবে, চোখ নাই পা নাই। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে আমরা যেটা বলছি এটা সঠিকভাবে বলছি, এবং শুধু রাজনীতির জন্য বললে হবে না। সংস্কার 250-300 সংস্কার নিয়ে এসে আমরা আমাদের সংস্কারের আবেদনটাকে হারিয়ে ফেলেছি। আমাদের ছাত্র ভাইদের, বন্ধুদের, আমাদের সন্তানের মতো বেশিরভাগ, তাদের মনে রাখতে হবে দিল্লি না ঢাকা স্লোগান ছিল সেখানে মুখ্য। কারণটা কি? কারণ এর আগে সংস্কারের কথা বলে 2 বছর মঈনুদ্দিন ফখরুদ্দিন 6 গোড়া নিয়ে দিল্লি থেকে আমাদেরকে 15 বছর পায়ে শিকল দিয়েছে। যদি সেদিন সঠিক নির্বাচন হতো, ফ্যাসিবাদের কবলে আমরা পড়তাম না, এবং আমাদের সংস্কার যদি সঠিক, সুতরাং আমরা আবারও একটা সংস্কারের অন্ধগলিপথে আমরা সবাই মিলে নিয়ে যাই। এবং মজার ব্যাপার হচ্ছে, যখন এনসিপি শর্ত দেয়, আমি মনে করি এনসিপি তার নিজের বিরুদ্ধে অবস্থান নেয়। কারণ যে মুজিববাদের ধ্বংসের কথা বলা হচ্ছে, এটা রাইট বলেছে তারা। কি কারণে বলেছে জানেন? কারণ মুজিববাদ হচ্ছে কাল্ট, 74 সালে যার জন্ম, এবং এর কোনো রাজনৈতিক দর্শন নাই। এর দর্শনই হচ্ছে মুজিবকে মানতে হবে, না হলে বাংলাদেশে কেউ থাকতে পারবে না। জি, আপনার কাছে আবারও ফিরবো, তবে তার আগে আমি একটু বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, ছোট্ট একটু বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা। আরমান হোসেন, একটু আপনার কাছে জানতে চাই, যেটি কিছুক্ষণ আগে আলতাফ পারভেজ বলছিলেন যে নির্বাচনের পেছানোর কোনো ইঙ্গিত আছে কিনা, একটু আপনার কাছে জানতে চাই। নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন, এর জন্য চরম মূল্য দিতে হবে। এই গভর্নমেন্টকেও একটা জেলায় জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন। এই প্রশ্নটি রেখেছেন। এটি কি এক ধরনের বার্তা দেয় যে আসলে এদের এই সরকারের নির্বাচন করার সক্ষমতা নেই? ধন্যবাদ আপনাকে। তাহলে নির্বাচন পেছাতে হবে এরকম কিছু? হান্নান মাসুদ যে প্রশ্নটা করেছে, এটা আসলে খুবই যৌক্তিক প্রশ্ন। প্রথমত আমি আপনাকে আজকে যে শুরুতে যেটা বললাম, যে আওয়ামী লীগের বা ছাত্রলীগের হচ্ছে জেলা সেক্রেটারি বা চিহ্নিত আওয়ামী অপরাধী যারা পরিচিত, তারা গিয়ে গোপালগঞ্জে আশ্রয় লাভ করেছে, তারা সেখানে সংগঠিত হচ্ছে, আক্রমণ করলো আজকে, এবং এই 4টা যে আজকে জীবন চলে গেল, এটার দায়টা কিন্তু এই সন্ত্রাসী কার্যক্রম এবং এই সন্ত্রাসী যে সাংগঠনিক কাজগুলো তারা করেছে, এবং ইন্টারিম গভর্নমেন্ট যে এই জিনিসটাকে অ্যাড্রেস করতে পারলো না, জিনিসটাকে যে তারা আগে যে সলভ করতে পারলো না, সেটার একটা ব্যর্থতা আছে, এবং এটা একটা কজিং এফেক্ট আজকে এই 4 জনের প্রাণহানি। তো এই জায়গায় আমরা দেখছি যে ইন্টারিম গভর্নমেন্টের যে ব্যর্থতা, এটা স্পষ্ট। যে বিচার যদি আজকে ঠিকঠাক হতো, বিচারিক কার্যক্রমে যদি আওয়ামী অপরাধী, সন্ত্রাসী, ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে যদি নিয়ে আসা হতো, তাহলে গোপালগঞ্জে আজকে আমাদের এই ঘটনা দেখতে হতো না। এটা একটা নাম্বার 1 পয়েন্ট।
সেকেন্ড পয়েন্টে যেটা হচ্ছে, আমরা যেটা দেখছি অভ্যুত্থানের পরে আইন শৃঙ্খলা বাহিনীর আসলে যে পুলিশ বাহিনীর যে মোরাল, সেই মোরালটাই আসলে এখনো ডেভেলপ করা যায়নি। তারা যে একটা ভঙ্গুর মানসিক পরিস্থিতিতে পড়েছেন 5ই আগস্টের পরে, যেহেতু আওয়ামী সরকার এবং শেখ হাসিনা তার স্পষ্ট ডিরেক্ট নির্দেশনায় পুলিশকে বলেছে যে হচ্ছে লেথাল উইপন ইউজ করতে, এবং তারা হয়তো নির্দেশনা ক্রমে করেছে, কিন্তু তারা যে আসলে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এবং তাদের যে একটা বিশাল রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটিকে তাদেরকে আবার নিজে অ্যাসাইন করা এবং সেই অনুযায়ী তাদেরকে কাজে ফিরে নিয়ে আসার যে একটা কার্যক্রম ছিল বা একটা দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা কিন্তু আমরা দেখিনি। দ্যাটস ওয়াই যখন আজকে দেখেন, যখন আওয়ামী লীগের বা ছাত্রলীগের হচ্ছে যে 50 জন সন্ত্রাসী আগে আসছে বা 20 থেকে 30 জন সন্ত্রাসী যখন মার্চ করছিল আমাদের গাড়ি বহরের প্রতি, পুলিশ কিন্তু সে জায়গায় হচ্ছে ঠিকভাবে তার অ্যাড্রেস করতে পারে নাই এবং তারাও সেখান থেকে চলে গিয়েছে, তারা সেখানে রেজিস্ট্রি করতে পারেনি, শুরুর দিকে কথা বলছি। তো এই যদি পরিস্থিতি হয়, নির্বাচন কেন্দ্রিক আপনার একটা সহিংসতার সম্ভাবনা আছে, এটা আমি কখনোই নাই এটা বলতে পারবো না, সহিংসতার সম্ভাবনা আছে। এবং আমরা যেটা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূলে যে পরিমাণ বিশৃঙ্খলতা, যে পরিমাণ আমরা দেখছি যে চাঁদাবাজি, খুন, ধর্ষণ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই সহিংসতার যে আশঙ্কা, সেটা কোনোভাবে না করা যাচ্ছে না। তো সেই সহিংসতাকে অ্যাড্রেস করার জন্য কিন্তু আপনার প্রপারলি আর্মড এবং প্রপারলি আপনার হচ্ছে মেন্টালি স্টেবল আপনার আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজন। তো সেই জায়গায় কিন্তু আমরা দেখছি না পুলিশের মধ্যে সেই স্ট্রেংথ, সেই মোরাল রেসপন্সিবিলিটি আমরা কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। এবং অন্তর্বর্তীকালীন সরকার এক প্রকার ব্যর্থ যে তাদেরকে ওই মোরালি তাদেরকে যে বুস্ট করবে সেটা এখন তারা পাচ্ছে না। যেন আলতাফ পারভেজ একটু জানতে চাই, যেটি নিয়ে আসলে এর আগেও একটু কথা তুলছিলাম যে 1 বছরেও বিচার হয়নি বা সংস্কার নিয়েও প্রশ্ন রয়েছে, যেটি শহীদ আবু সাইদের ভাইও প্রশ্ন করেছেন বা আক্ষেপ করেছেন, সেটি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই কেন হচ্ছে না। আসলে বিচার এবং সংস্কার এই দুটোকে কিন্তু নির্বাচনের সাথে সংযুক্ত শর্ত সাপেক্ষ করা উচিত না, এই দুটো আলাদাভাবে বিচার করা উচিত, মানে বিবেচনা করা উচিত। বিচারের ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই, শুধু ওই জুলাই এবং অগাস্টের সময়ে কে কেন্দ্র করে প্রায় 1600 মামলা হয়েছে, তার মধ্যে প্রায় 600 হলো হত্যা মামলা। সেগুলোর কিন্তু তদন্ত বেশ এগিয়েছে। দুটো জায়গায় যে চূড়ান্ত চার্জশিটটা আটকে যাচ্ছে, একটা হলো ময়নাতদন্তের ক্ষেত্রে, কারণ তাদেরকে কবর থেকে তোলা, অধিকাংশ তো গুলির অভিযোগ আছে, সেই গুলির বিষয়টি তদন্ত, শারীরিকভাবে তদন্তের একটা ব্যাপার আছে। আরেকটা হলো কোন জায়গায় কে নিহত হয়েছে, শহীদ হয়েছে, সেগুলো নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে। এই কারণে বিচার প্রক্রিয়াটা একটু বিলম্বিত হচ্ছে, কিন্তু তদন্ত কিন্তু চলছে। আমি মানে সংবাদ মাধ্যমের সূত্রে বলছি আপনাকে, কিন্তু বিচার প্রক্রিয়াটা যেন বিলম্বিত হলো সঠিকভাবে হয়। আমি বলবো এটা বাড়তি তাড়াহুড়া করা উচিত না, বা দ্রুত বিচার করতেই হবে, তাহলে কিন্তু একটা রায় হবে কিন্তু সেটা বিশ্বাসযোগ্যতা পাবে না। ফলে এটা খুব পেশাদারিত্বের সাথে হওয়া উচিত, এটা হলো একটা ব্যাপার। আর সংস্কারের বিষয়ে আপনি যেটা বললেন, সেইখানে আসলে আমাদের বড় হতাশার ব্যাপার ঘটেছে। এই অভ্যুত্থানের পর তিন ধরনের আকাঙ্ক্ষা ছিল। একটা হলো বৈষম্য বিরোধী সংস্কার, কর্মসংস্থান বাড়ানো, আরেকটা হলো পুলিশ এবং প্রশাসনের সংস্কার, আরেকটা হলো প্রধানমন্ত্রী পদের যে দেবতুল্য ক্ষমতা, সেটাকে ভারসাম্যপূর্ণ করা। এইগুলা কোনোটাই ভালো করে হয়নি। 11টা কমিশন হয়েছে। বর্তমানে সরকার যে ঐক্য কমিশন নিয়ে আলোচনা চলছে, সেখানে মাত্র 6টা কমিশনের সুপারিশগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আর 5টা কমিশন, নারী, শ্রমিক, মিডিয়া ইত্যাদি, স্থানীয় সরকার, খুবই গুরুত্বপূর্ণ, এগুলোকে পুরো জাতীয় ঐক্যমত কমিশনের বাইরেই রেখে দেওয়া হয়েছে। এবং ওই 5টা কমিশনের কোনো সদস্যকে ঐক্যমত কমিশনের সদস্যও করা হয়। মানে আমি বলবো কমিশন সংস্কারের ক্ষেত্রে আমাদের অগ্রগতি খুবই ক্ষীণ। এটি নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। শামসুল আলম মিটন, একটু আপনার কাছে জানতে চাই যে বিচার এবং সংস্কারকে নির্বাচনের সাথে মেলানো যাবে না, যেটা আলতাফ পারভেজ বলছিলেন, কিন্তু আমরা দুই এনসিপি নেতার কথা যদি আমরা একটু ধরি, তারা কি একটু এর সাথে মেলাচ্ছেন কিনা, কিংবা তারা কি একটু সুযোগ খুঁজছিলেন কিনা যে নির্বাচন পেছানোর দাবি করার? এটা আসলে এক ধরনের বিতর্ক তো আছেই, এবং এই ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে এবং গণতন্ত্রের উত্তরণের ব্যাপারে একটা বিষয় প্রণিধানযোগ্য, সেটি হচ্ছে যে আসলে একটা ইন্টারিম সরকার অথবা পুরোপুরি ভোটে নির্বাচিত নন এমন সরকার চালাতে পারেন, আবার ভুয়া নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হন তারাও সরকার চালাতে পারেন, কিন্তু ওই যে শাসনটি, তার শেষটা কীভাবে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এর পুরো কনসিকুয়েন্সটা ডিপেন্ড করছে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টাদের উপর। সুতরাং তারা ছাত্রদের দাবি, অন্যান্যদের দাবি, এনসিপির দাবি সমঝোতার মাধ্যমে, যেহেতু নির্বাচনে মৌলিক কতগুলো বিষয় আছে, ওটাকে ঠিক করে, আর সংস্কারে
জনগণের মতামতের সংস্কার যদি কোনো দল অ্যাকোমোডেট না করে, তাহলে জনগণ ব্যালটের মাধ্যমে সেটা মোকাবেলা করবে। পরবর্তী পার্লামেন্টের চেয়ে, পার্লামেন্ট তো হাসিনার পার্লামেন্টে ছিল, পার্লামেন্টের চেয়ে জনগণের পার্লামেন্ট যে কত শক্তিশালী এবং আগামীতে অনেক বেশি শক্তিশালী হবে, কারণ পুলিশ আর আর্মিকে যে কোনো কাজে ব্যবহার করা যাবে না। আর আমি সর্বশেষ একটা কথা বলি, যৌথ বাহিনীর আমি একটু সমালোচনা করেছি স্পাই এজেন্সি, নট পুরো এজেন্সি, কারণ এই দুটো এজেন্সির আজকে যে ভূমিকাটা ছিল এটা গৌরবোজ্জ্বল ভূমিকা। তারা কিন্তু অ্যাপাচে মুভমেন্টের সময়ের জন্য দেরি করছিল, কেন দেরি করছিল সেটা তারা জানে। সকাল থেকে যে কাজটা করা দরকার ছিল সেটা করা হয় না, এটা পুরোটাই হচ্ছে গোয়েন্দা সংস্থার ব্যর্থতা। সেই জন্য আমি দুজনের সাসপেনশনের কথা বলেছি। তবে সাধারণ পুলিশ এবং আর্মিদের যে রোলটা দেখেছি এটা অসাধারণ। এটা অনেক বড় যে মুভটা তারা করেছিল, যারা করেছে তারা কিন্তু অনেক বড় রক্তক্ষয়ের জন্য করেছিল, এবং জুলাইয়ের এজেন্সি জুলাইয়ের কাছে দিতে হবে। সামরিক বেসামরিক সব টপ নচ, অল আর এনগেজড উইথ ফ্যাসিস্ট। জি, আপনাদের তিনজনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের স্টুডিওর বাইরে আরও দুজন ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।